দি ডেফিনেশন অফ লাভ এই কবিতাটি লিখেছেন কবি অ্যান্ড্রিউ মার্ভেল। তিনি এই কবিতার মধ্যে আধ্যাত্মিক প্রেমের দিকটি উন্মোচন করেছেন। এই কবিতার মধ্যে কবি শারীরিক প্রেমকে প্রাধান্য না দিয়ে আধ্যাত্মিক প্রেম তথা স্পিরিচুয়াল লাভকে তিনি প্রাধান্য দিয়েছেন। আর কবি এটা স্বীকার করেছেন যে তার ভালোবাসা হচ্ছে অনন্ত অসীম এবং এটি খুব দুর্লভ ভালোবাসা, রেয়ার লাভ। দুর্বল কামনা, দুর্বল শারীরিক চাহিদা তার ভালোবাসাকে স্পর্শ করতে পারে না। এই কবিতার মধ্যে কবি তার ভালোবাসার যে পিউরিটি রয়েছে, বিশুদ্ধতা রয়েছে, সেটা তিনি বর্ণনা করেছেন। আজকে আমরা দি ডেফিনেশন অফ লাভ এই কবিতাটি সম্পর্কে আলোচনা করব। এই কবিতাটি আলোচনার শুরুর দিকে আমরা কবি সম্পর্কে ধারণা নেব। কবি অ্যান্ড্রু মার্ভেল সম্পর্কে বিস্তারিত একটি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটি দেখে নিলে অনেক উপকার হবে। বিখ্যাত কবি অ্যান্ড্রু মার্ভেল তিনি 31 মার্চ 1621 সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করেন এবং 16 আগস্ট 1678 সালে ইংল্যান্ডের লন্ডন শহরে মৃত্যুবরণ করেন। এই মহান কবি তিনি পেশায় ছিলেন পয়েট অর্থাৎ কবি, পলিটিশিয়ান, রাজনীতিবিদ। তার ন্যাশনালিটি ছিল ইংলিশ। এই মহান কবি যখন লিখতে শুরু করতেন, তার আধ্যাত্মিক কল্পনা, চিন্তা শক্তি, আবেগ, উচ্ছ্বাস এই সকল কিছু দুকুল প্লাবিত করে উঠত। ফুটতে শুরু করত সঙ্গীত, কাব্য, কবিতার শতদল। মার্ভেল সেই প্রকৃতি চেতনার কবি ছিলেন। এজন্যই তাকে প্রেমের কবি, সৌন্দর্যের কবি, প্রকৃতির কবি বলা হয়। শহুরে সভ্যতার যন্ত্রকাতর যন্ত্রজীবন ছেড়ে ছায়া সুনির্বিড় শান্তির নির্পল্লী প্রান্তরই তার কবিতার চরণভূমি ছিল। তবে প্রকৃতিপ্রীতির পাশাপাশি তার কবিতায় স্বদেশানুভূতি, ধর্মতত্ত্ব, প্রেম বিরহ, হিউমার, আইরনি, উইট এইসবই উঠে এসেছে নিপুণ পরিচর্যায়। এই মহান কবি তিনি ছিলেন বাবা মায়ের প্রথম ছেলে এবং পরিবারের চতুর্থ সন্তান। তার বাবা ছিলেন একজন পাদ্রী। মার্ভেলের পরে তার আরেকটা ভাই 1 বছর বয়সে মারা যায়। মার্ভেলই হচ্ছে পরিবারের একমাত্র পুত্র সন্তান এবং তার বড় 3 বোন রয়েছে। তারা হলেন অ্যানি, মেরি এবং এলিজাবেথ। তিনি ছিলেন 3 বোনের এক ভাই। বোনদের কোলে কোলে আদরে আদরে বেড়ে উঠেছিলেন এই অ্যান্ড্রু মার্ভেল। এই মহান কবি পরবর্তীকালে কনস্টান্টিনোপলে কূটনৈতিক হিসেবে কাজ করেন। বন্ধুত্ব অর্জন করেন বিখ্যাত কবি জন মিল্টনের সাথে। জন মিল্টন তিনি একসময় কমনওয়েলথের বৈদেশিক সেক্রেটারি ছিলেন, কিন্তু তার দৃষ্টিশক্তি কমে আসার কারণে মার্ভেলকে মিল্টনের সহকারী হিসেবে নিয়োগ করা হয় 1657 সালে। তিনি তার নিজ শহর হাল থেকে সংসদ সদস্যও নির্বাচিত হন এবং আমরণ তিনি পার্লামেন্টেরিয়ান ছিলেন। এই মহান কবির দি ডেফিনেশন অফ লাভ এই কবিতাটি 1681 সালে পাবলিশড হয়। তার মৃত্যুর পরে এই কবিতাটি পাবলিশড হয়। তিনি মৃত্যুবরণ করেছেন 1678 সালে আর এই কবিতাটি পাবলিশড হয়েছে 1681 সালে। সর্বমোট 32টি লাইন রয়েছে এই কবিতায়। এই কবিতাটির থিম হলো স্পিরিচুয়াল লাভ তথা আধ্যাত্মিক ভালোবাসা, পিউরিটি অফ লাভ তথা ভালোবাসার বিশুদ্ধতা, এবং কবিতাটির টন হলো ডিজেক্টেড অ্যান্ড রিজাইন্ড অফ লাভ। পোয়েটিক ডিভাইস হলো পার্সনিফিকেশন, অর্জিমরন, অ্যালিটারেশন, সিমেলি, মেটাফর, এবং কবিতাটির মেটার হচ্ছে ইমবিক টিট্রেমেটার। কবিতাটির রাইম স্কিম হচ্ছে এবি এবি সিডি সিডি। কবিতাটির টাইপ হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েম। কবি অ্যান্ড্রু মার্ভেল তিনি এই কবিতায় মেটাফিজিক্যাল যে 6টি উপাদান রয়েছে তার মধ্যে একটি উপাদান লাভ এই সম্পর্কে আলোচনা করেছেন। আমরা জানি মেটাফিজিক্যালের 6টি উপাদান হলো রিলিজিয়াস, লাভ, সোল, গড, ডেথ অ্যান্ড ফেইথ। এখন আমরা কবিতাটির লাইন বাই লাইন অনুবাদ সহ বিশ্লেষণ করব। কবিতাটির প্রথম 4 লাইনের মধ্যে কবি অ্যান্ড্রু মার্ভেল তিনি তার ভালোবাসার
যে জন্ম হয়েছে সেটা সম্পর্কে বর্ণনা করতেছেন। কবি বলেন, মাই লাভ ইজ অফ এ বার্থ অ্যাজ রেয়ার, আমার ভালোবাসা হচ্ছে দুর্লভ ভালোবাসা, অ্যাজ ইট ইজ ফর অবজেক্ট স্ট্রং অ্যান্ড হাই, আর এটির উদ্দেশ্য হল অদ্ভুত এবং উচ্চ সুউচ্চ মহিমান্বিত। স্ট্রেঞ্জ অর্থ হল অদ্ভুত, অ্যাজ ইট ইজ ফর অবজেক্ট স্ট্যান্ডস অ্যান্ড হাই, এর উদ্দেশ্য হল অদ্ভুত এবং মহিমান্বিত। ইট ওয়াজ বিগটেন বাই ডিসপেয়ার, এটা হতাশার দ্বারা সৃষ্টি হয়েছে। আপন ইম্পসিবিলিটি, যার ভিত্তি হল অসম্ভবতা, অর্থাৎ ইট ওয়াজ বিগটেন বাই ডিসপেয়ার আপন ইম্পসিবিলিটি, এটি হতাশা এবং অসম্ভবতা থেকে সৃষ্টি হয়েছে। এই 4 লাইনের মধ্যে কবি বলেন যে তার ভালোবাসা এতই দুর্লভ, এত রেয়ার যে তার ভালোবাসা হতাশা এবং অসম্ভবতাতে সৃষ্টি হয়েছে। অন্যদের ভালোবাসা যেখানে হতাশার জন্য নিস্তেজ হয়ে যায়, সেই হতাশা থেকেই কবির ভালোবাসার জন্ম, যার কারণে এটি হলো অদ্ভুত ভালোবাসা, রেয়ার লাভ। এর পরের স্ট্যান্জায় কবি বলেন, ম্যাগনানিমাস ডিসপেয়ার অ্যালোন, ম্যাগনানিমাস অর্থ হলো মহানুভব বা উদার, ডিসপেয়ার অর্থ হতাশা, অ্যালোন অর্থ একা। ম্যাগনানিমাস ডিসপেয়ার অ্যালোন, উদার নিরাশা একাকিত্বভাবে, কুড শো মি, আমাকে দেখাতে পারে, সো ডিভাইন আ থিং, আমাকে ঐশ্বরিক কিছু দেখাতে পারে। অর্থাৎ এই যে একাকিত্ব, ডিসপেয়ার বা হতাশা রয়েছে, এটা আমাকে ঐশ্বরিক কিছু দেখাতে পারে। হোয়ার ফিবল হোপ কুড নেভার হ্যাভ ফ্লন, হোয়ার যেখানে, ফিবল হোপ অর্থাৎ দুর্বল আশা, দুর্বল আকাঙ্ক্ষা, কুড নেভার হ্যাভ ফ্লন যেটা উড়তে পারে না। অর্থাৎ কবির এই দুরাশা এবং হতাশা, এটা তাকে ঐশ্বরিক কিছু দেখাতে পারে, কিন্তু এটা তাকে সুউচ্চ মাপের কোনো জায়গায় উড়িয়ে নিয়ে যেতে পারবে না। বাট ভেইনলি ফ্ল্যাপড ইটস টিনসেল উইং, কেবলমাত্র ডানা ঝাপটানো ব্যতীত। ফিবল হোপ অর্থ দুর্বল আশা, ফ্লন অর্থ উড়া, ভেনলি অর্থ অযথা এবং ফ্ল্যাপ অর্থ ডানা ঝাপটানো। এরপরের স্ট্যান্জায় কবি বর্ণনা করেন, অ্যান্ড ইয়েট আই কুইকলি মাইট অ্যারাইভ, এবং আমি খুব দ্রুতই পৌঁছাতে পারি। অ্যারাইভ শব্দের অর্থ পৌঁছা, কুইকলি অর্থ খুব দ্রুত। অ্যান্ড ইয়েট আই কুইকলি মাইট অ্যারাইভ, আমি খুব দ্রুতই পৌঁছাইতে পারি। হোয়ার মাই এক্সটেন্ডেড সোল ইজ ফিক্সড, এক্সটেন্ডেড শব্দের অর্থ হচ্ছে সম্প্রসারিত, ফিক্সড শব্দের অর্থ হচ্ছে স্থির করা। হোয়ার মাই এক্সটেন্ডেড সোল ইজ ফিক্সড, যেখানে আমার শক্তিশালী আত্মা বাধা রয়েছে, আমি খুব দ্রুত সেখানে পৌঁছতে পারি। বাট কিন্তু, ফেট ডাস আয়রন ওয়েটস ড্রাইভ, কিন্তু নিয়তি সবসময় কিলক ঢুকায়, অর্থাৎ এই যে ভাগ্য রয়েছে, এই ভাগ্যটা সহায় হয় না। ওয়েটস শব্দের অর্থ হচ্ছে ধাতুর গোছ, কিলক বা বাটাম। এই ধাতুর গোছটি যেভাবে কাঠের মধ্যে ঢুকে, ঠিক সেভাবে আমার ভাগ্য, আমার সৌভাগ্যের মধ্যে দুর্ভাগ্যটাও চলে আসতেছে। অ্যান্ড অলওয়েজ ক্রস ইটসেলফ বিটউইক্সড, এবং ক্রসড অর্থ জনাকীর্ণ, এবং বিটউইক্স শব্দের অর্থ হচ্ছে মাঝখানে, অর্থাৎ সর্বদাই আমার ভাগ্যের মাঝখানে এটা বাধা হয়ে দাঁড়ায়। তারপরে স্ট্যান্জায় কবি বর্ণনা করেন, ফর ফেট উইথ জেলাস আই ডাস সি, অর্থাৎ নিয়তি আমার দিকে ঈর্ষান্বিত চোখের তাকায়। জেলাস শব্দের অর্থ হলো ঈর্ষান্বিত। ভাগ্য সবসময় আমার দিকে ঈর্ষান্বিত বা হিংসার চোখে তাকায়। টু পারফেক্ট লাভস, দুইজন নিখুঁত প্রেমিকার মাঝে। নর লেটস দ্যাম ক্লোজ, তাদেরকে একত্রিত হতে দেয় না, তাদের মিলতে দেয় না। অর্থাৎ কবি বর্ণনা করেন, ফর ফেট উইথ জেলাস আই ডাস সি টু পারফেক্ট লাভস নর লেটস দ্যাম ক্লোজ, দুইজন নিখুঁত প্রেমিক প্রেমিকার দিকে তাদের মিলতে দেয় না,
ভাগ্য সবসময় তাদের দিকে ঈর্ষান্বিত চোখে তাকায়। দেয়ার ইউনিয়ন উড হার রুইন বি, এবং তাদের ঐক্যে নিয়তি ধ্বংস ঘটাবে। অ্যান্ড হার টাইরানিক পাওয়ার ডিপোজ, এবং তাই ভাগ্য স্বৈরাচারী শক্তিতে তাদের ঐক্য ব্যর্থ করে। এর পরের স্ট্যাঞ্জায় কবি বর্ণনা করেন, অ্যান্ড দেয়ারফর হার ডিক্রিজ অফ স্টিল, এবং নিয়তির লৌহ কঠিন আদেশে, ডিক্রিজ শব্দের অর্থ হচ্ছে নিয়তি এবং স্টিল শব্দের অর্থ হচ্ছে লৌহ বা ইস্পাত। আর হার বলতে এখানে ফেট বা ভাগ্যকে বোঝানো হয়েছে। অ্যান্ড দেয়ারফর হার ডিক্রিজ অফ স্টিল, অর্থাৎ নিয়তি বা ভাগ্যের যে কঠিন আদেশ, শক্ত আদেশ, এই শক্ত আদেশের ফলে আস অ্যাজ দ্য ডিস্ট্যান্ট পোলস হ্যাভ প্লেসড, আমাদেরকে দুই মেরুতে রাখা হয়েছে। অর্থাৎ আমাদেরকে একসাথে রাখা হয় নাই, আমাদেরকে দুইজনকে দুই দিকে রাখা হয়েছে। দো লাভস হোল ওয়ার্ল্ড অন আস ডথ হুইল, যদিও সমগ্র পৃথিবীর প্রেমের চাকা আমাদের মাঝেই, আমাদের মাধ্যমেই ঘুরে। নট বাই দ্যামসেলস টু বি এমব্রেসড, তবুও আমাদেরকে আলিঙ্গন করতে দেয় না, একসাথে মিলতে দেয় না। এই 4 লাইনের মধ্যে কবি বলেন, অ্যান্ড দেয়ারফর হার ডিক্রিজ অফ স্টিল আস অ্যাজ দ্য ডিস্ট্যান্ট পুলস হ্যাভ প্লেসড, দো লাভস হোল ওয়ার্ল্ড অন আস ডথ হুইল, নট বাই দ্যামসেলস টু বি এমব্রেসড। নিয়তির লৌহ কঠিন আদেশে আমাদেরকে দুই মেরুতে রাখা হয়েছে, যদিও আমাদের উপর ভর করেই ঘুরে সমগ্র পৃথিবীর প্রেমের চাকা, তবুও আমাদেরকে দুটি দেহকে আলিঙ্গনবদ্ধ হতে দেয় না। এরপর কবি বলেন, আনলেস দ্য গিডি হ্যাভেন ফল, যতক্ষণ না ঘূর্ণায়মান গ্রহ নক্ষত্রগুলো স্বর্গ থেকে খসে পড়ে। এখানে গিডি শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণায়মান, ফল শব্দের অর্থ হচ্ছে পড়া বা পতিত হওয়া। আনলেস দ্য গিডি হ্যাভেন ফল, যতক্ষণ পর্যন্ত না ঘূর্ণায়মান গ্রহ নক্ষত্রগুলো স্বর্গ থেকে খসে পড়ে। অ্যান্ড আর্থ সাম নিউ কনভালশন টিয়ার, কনভালশন শব্দের অর্থ হচ্ছে খিঁচুনি বা আক্ষেপ, কিন্তু এখানে ভূমিকম্প বোঝানো হয়েছে। টিয়ার শব্দের অর্থ হচ্ছে শিরা। অ্যান্ড আর্থ সাম নিউ কনভালশন টিয়ার, এবং পৃথিবীতে নতুন করে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই 2 লাইনের মধ্যে কবি বলেন যে যতক্ষণ না ঘূর্ণায়মান গ্রহ নক্ষত্রগুলো খসে পড়ে এবং পৃথিবীতে নতুন করে ভূমিকম্পের সৃষ্টি হয়। অ্যান্ড আস টু জয়েন, এবং আমাদের মিলন সম্ভব হবে বা হতে পারে। দ্য ওয়ার্ল্ড শুড অল বি ক্রামড ইনটু এ প্লেনিস্ফিয়ার, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না সমগ্র পৃথিবী সমতল মানচিত্রে পরিণত হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের মিলন সম্ভব হতে পারে। অ্যাজ লাইন্স সো লাভস অবলিক মে অয়েল, অ্যাজ লাইন্স সো লাভস, এখানে লাইন্স বলতে রেখা, দাগ বা সোজা কোনো জিনিসকে বোঝানো হয়েছে। কবি বলেন, অ্যাজ লাইন্স সো লাভস, যেমনইভাবে রেখা অতিরিক্ত ভালোবাসে বা দাগ অতিরিক্ত ভালোবাসে। অবলিক, অবলিক বলতে অসমতল বা বক্র জিনিসকে বোঝানো হয়েছে। মে অয়েল, এই অসমতল ভালোবাসা এটা ভালো, কারণ হিসেবে কবি উল্লেখ করেন দ্যামসেলস ইন এভরি অ্যাঙ্গল গ্রিট, তারা প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে সাক্ষাৎ করতে পারে। যেহেতু তারা বক্র বা বাঁকানো, এজন্য তারা প্রতি মুহূর্তে সাক্ষাৎ করতে পারে। এখানে অবলিক লাভস বা বক্র ভালোবাসা বলতে কবি দৈহিক ভালোবাসাকে বুঝিয়েছেন। বাট আওয়ার্স সো ট্রুলি প্যারালেল, কিন্তু আমাদের প্রেম খুবই সমান্তরাল। দো ইনফিনিট, যদিও এটি অসীম ভালোবাসা। ক্যান নেভার মিট, কিন্তু অসীম হওয়ার পরও এই ভালোবাসাটায় দুজন মিলতে পারে না, কখনো তারা সাক্ষাৎ করতে পারে না। বাট আওয়ার সো ট্রুলি প্যারালেল দো ইনফিনিট ক্যান নেভার মিট, আমাদের ভালোবাসাটা খুবই সমান্তরাল, যদিও এই ভালোবাসাটা অসীম, তবুও এই ভালোবাসা মিলতে পারে না কখনো। শেষ স্ট্যাঞ্জায় কবি বলেন, দেয়ার ফর দ্য লাভ হুইচ আস ডথ বাইন্ড, বাইন্ড শব্দের অর্থ বেঁধে রাখা বা বাধা। দেয়ার ফর দ্য লাভ হুইচ আস ডথ বাইন্ড, আর প্রেম
আমাদেরকে বেঁধে রাখে গভীর বন্ধনে বা নিবিড় বন্ধনে। বাট কিন্তু ফেট সো ইনভিয়াসলি ডিভার্স, ঈর্ষাকাতর নিয়তি আমাদের আলাদা করে দেয়। ইজ দ্য কনজাংশন অব দ্য মাইন্ড, আর এই প্রেমে আছে শুধু আমাদের আত্মার মিল, হৃদয়ের মিল। অ্যান্ড অপোজিশন অব দ্য স্টার্স, যেমনইভাবে আকাশের দুপ্রান্তের দুটি তারা রয়েছে কিন্তু তারা একজন আরেকজনকে ভালোবাসে, আমাদের ভালোবাসার মিলটাও ঠিক সেরকম। আমরা দুজন দুপ্রান্তে রয়েছি কিন্তু আমাদের ভালোবাসা এখনও অসীম এবং তুলনাহীন। এই কবিতার সারসংক্ষেপ হচ্ছে, কবি অ্যান্ড্রু মার্ভেল দি ডেফিনেশন অফ লাভ কবিতায় তার আধ্যাত্মিক প্রেমের দিকটি উন্মোচন করেছেন। তিনি শারীরিক প্রেমকে প্রাধান্য না দিয়ে তার আধ্যাত্মিক ভালোবাসা বা হৃদয়ের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন। তিনি স্বীকার করেন তার ভালোবাসা হচ্ছে দুর্লভ ভালোবাসা, যে ভালোবাসাটা হলো স্বর্গীয়। তিনি বলেন তার এই স্বর্গীয় ভালোবাসার পরেও তার যে দুর্ভাগ্য রয়েছে বা নিয়তি রয়েছে, এই নিয়তি তাদেরকে একত্রিত হতে দেয় না, কবির প্রেমিকার সাথে তাকে মিলতে দেয় না। নিয়তিই তাদের মিলনের পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তারা দুজন দুই মেরুতে রয়েছে, যার কারণে তারা কখনো মিলন বা একসাথে সাক্ষাৎ করতে পারে না। কবি বলেন, বাঁকা রেখা তো যে কোনো স্থানে মিলতে পারে, কিন্তু কবি এবং তার প্রেমিকা দুজনে দুটি সরল রেখায় অবস্থান করছে, যার কারণে তারা মিলতে পারছে না। বক্ররেখা দ্বারা কবি শারীরিক প্রেমের কথা বলেছেন, আর সরল রেখা প্রতীকে তিনি বলেছেন আধ্যাত্মিক প্রেমের কথা। মোট কথা, এই কবিতায় তার আধ্যাত্মিক প্রেম চেতনার দিকটি ফুটিয়ে তুলেছেন। এই ছিল দি ডেফিনেশন অব লাভ, এই কবিতার সারসংক্ষেপ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।